একদিকে ক্ষমতাধর এক পাগল প্রেমিক, যার রক্তে মিশে আছে রাজনীতি, যার চোখে ছিল ক্ষমতা কিন্তু অন্তরে ছিল কোমলতা আর ভালোবাসা, যার নাম শুনলেই ভয়ে থমকে যায় পুরো রাজ্য, কিন্তু তার হৃদয় থমকে গেছে এক মায়াবিনীর মায়ায়। অন্যদিকে এক স্বাধীনচেতা অভিনেত্রী, যার হাসি দেখে মানুষ হৃদয়ে স্বপ্ন বুনে, যার কাছে সাফল্যের চেয়ে তার সম্মানটাই বেশি মূল্যবান। জীবনের এক অদ্ভুত মোড়ে এসে এই দুই মেরুর দুই তারকার দেখা হয়ে যায়। ভয়ানক একতরফা ভালোবাসা বদলে দেয় এই দুইজনের জীবন। যে ভালোবাসা নির্মল হওয়ার কথা ছিল সেটাই হয়ে দাঁড়ায় অভিশাপ। এমনই এক অভিশাপ যার জন্য মেয়েটা তার জীবনের সবচেয়ে দামি জিনিসটাকেও বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি এক দিওয়ানে কি দিওয়ানিয়াত এর কথা। একতরফা ভালোবাসা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ পাবেন এই মুভিতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার মন যদি পাথর না হয়ে থাকে তাহলে এই মুভি দেখে আপনি ইমোশনাল হতে বাধ্য। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা বিক্রম আদিত্য ভোসলেকে দেখতে পাই। সে এক ক্ষমতাবান রাজনৈতিক পরিবারের সন্তান। বিক্রমের বাবা একজন পাওয়ারফুল পলিটিশিয়ান। সবাই তাকে প্রচণ্ড ভয় পায়, কিন্তু বিক্রমের ব্যাপারটা তার বাবার থেকে উল্টো। বিক্রম নিজের ক্ষমতার বলে মানুষকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে। বর্তমানে সে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও বর্তমানে সিএম এর চেয়ারে অন্য কেউ বসে আছে, তবুও রাজ্যের পুরো নিয়ন্ত্রণ ছিল বিক্রম এবং তার বাবার হাতেই। চারদিকে তারা এমনভাবে প্রভাব বিস্তার করেছে যেন পুরো রাজনীতি তাদের ছায়াতলে। কিন্তু বিক্রমের ব্যক্তিগত চরিত্র সম্পূর্ণ ভিন্ন। সে অনেক সৎ এবং মানবিক হৃদয়ের মানুষ। সে সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ায়, অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। এমনকি ছোট ছোট বাচ্চারাও বিক্রমকে নিজেদের আইডল মনে করে। বিক্রমের তুমুল জনপ্রিয়তার কারণে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তি তার শত্রু হয়ে উঠেছে। বিক্রম কোনো ইল্লিগাল কাজ করতে চাইতো না, তাই বড় বড় বিজনেসম্যান এবং কন্ট্রাক্টরদের সাথেও শত্রুতা তৈরি হয়েছে তার। একবার এক কন্ট্রাক্টর তাকে বলে, তুমি তো রাজ্যের মানুষের জন্য অনেক স্থাপনা তৈরি করেছো, তো সমস্ত সরকারি কন্ট্রাক্ট যেন আমার কোম্পানি পায় তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে। লোকটা যেহেতু তাকে ইল্লিগাল অফার দিয়েছে, তাই বিক্রম সরাসরি বলে দেয়, কন্ট্রাক্ট আমি যাকেই দেই না কেন, তোমাকে তো আমি কখনোই দেব না। তখন এই কন্ট্রাক্টর রেগে গিয়ে বলে, দেখো, এত অহংকার কিন্তু ভালো নয়। কন্ট্রাক্টর বিক্রমকে 5,000 কোটি টাকার অফার দেয় এবং তাকে আরও একবার ভেবে দেখতে বলে। তখন বিক্রম বলে, আমি একবার যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। আমার জন্মের সময় এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ডাক্তার আমার বাবাকে বলেছিল আমাকে অথবা আমার মাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমার বাবা আমার মাকে বাঁচাতে বলেছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি পৃথিবীতে আসব। তাই সবার অনিচ্ছা সত্ত্বেও আমি পৃথিবীতে এসেছি। আমি আমার সিদ্ধান্তে সবসময় অটল ছিলাম, ভবিষ্যতেও থাকব। সেখান থেকে বেরোনোর সময় বিক্রমের অ্যাসিস্ট্যান্ট সামন্ত বলে, 5,000 কোটি টাকা কিন্তু ছোটখাটো অ্যামাউন্ট ছিল না। আমার মনে হয় ভেবে দেখা উচিত ছিল। বিক্রম বলে, অ্যামাউন্ট যতই বড় হোক না কেন নিজেকে বিক্রি করতে পারবো না। নিজেকে যদি বিক্রি করি তাহলে দিন শেষে আমি যে প্রশান্তির ঘুম দেই সেটাও বিক্রি হয়ে যাবে। তখন সামন্ত মজা করে বলে, আমার তো মনে হয় না আপনার ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে। আসলে সামন্ত বিক্রমের অ্যাসিস্ট্যান্ট হলেও বিক্রম সবসময় তাকে নিজের ভাই বলেই মনে করত, তাই তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এরপর আমরা আদা রান্ধাওয়া নামের এক ফেমাস বলিউড অ্যাক্ট্রেসকে দেখতে পাই। আদা বলিউডের এত বড় সুপারস্টার যে সে যেখানেই যায় সেখানেই ভিড় জমে যায়। আদার এমন অনেক পাগল ফ্যান আছে যারা আদার জন্য যে কোনো কিছু করতে পারে। আদা অনেক সফট হার্টেড একটা মেয়ে, সবার সাথে ভালো ব্যবহার করে আর হেসে কথা বলে। তো একদিন আদা আর বিক্রম এই দুই জনপ্রিয় মানুষের হঠাৎ করেই দেখা হয়ে যায়। তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটা ছিল একেবারেই অন্যরকম। তাদের দেখা হয়েছিল একটা এয়ারপোর্টে। সেদিন বিক্রম আগে এয়ারপোর্টে গিয়েছিল। তাকে দেখে সমস্ত জার্নালিস্ট ঘিরে ধরে ইলেকশনের ব্যাপারে জানতে চায়। ঠিক সেই সময় আদা চলে আসে। তাকে দেখা মাত্রই সমস্ত জার্নালিস্ট তার দিকে ছুটতে শুরু করে। আর এই ব্যাপারটা প্রচণ্ড অবাক করে বিক্রমকে। যে জার্নালিস্টরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে থাকে, তারা কিনা আজ তাকে ছেড়ে এক অ্যাক্ট্রেসের পিছনে ছুটছে। বিক্রম দেখতে চায় কে সেই সুপারস্টার। আর প্রথম দেখাতেই আদার প্রেমে পাগল হয়ে যায় সে। বিক্রম নিজের দৃষ্টি আদার ওপর থেকে কোনোভাবেই সরাতে পারছিল না। এয়ারপোর্টে জার্নালিস্টদের অনেক ভিড় জমে গিয়েছিল। বিক্রম কোনো কিছু না ভেবেই আদার হাত ধরে তাকে ভিড় ঠেলে টেনে নিয়ে এয়ারপোর্টের ভিতরে যায়। আদা তখন বিক্রমকে জার্নালিস্টদের হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সে আগে থেকেই বিক্রমকে চিনত, কিন্তু বিক্রম মুভি দেখে না বলে সে আদাকে চিনত না। আদার ফ্লাইটের সময় চলে এসেছিল বলে সে বেশিক্ষণ বিক্রমের সঙ্গে কথা বলতে পারে না।
তার সাথে কাটানো এই ছোট্ট মুহূর্তটুকুই বিক্রমকে পুরোপুরি পাগল করে দেয়। সে সারাক্ষণ আদার কথাই ভাবতে থাকে। বাড়ি ফেরার পর বিক্রমের বাবা বিক্রমকে ইলেকশনের ব্যাপারে কিছু জরুরি কথা বলে, কিন্তু সেই সময়ও বিক্রমের মাথায় কেবল আদার কথাই ঘুরপাক খাচ্ছিল। এদিকে আদা পপুলার অ্যাক্ট্রেস হলেও তার নিজস্ব কিছু নীতি আছে, যার বিরুদ্ধে সে কখনোই কাজ করে না। আদা নিজের সম্মানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ইদানিং অনেক প্রডিউসাররাই মুভিতে অ্যাডাল্ট সিন রাখার চেষ্টা করে, কিন্তু আদা মোটা অঙ্কের অফার পাওয়া সত্ত্বেও সেই সব মুভি ক্যান্সেল করে দেয়। এমনকি ডাবল পেমেন্ট করলেও কখনো সেই ধরনের সিন করতে রাজি হয় না। অন্যদিকে আদার প্রেমে পাগল বিক্রম আদার সাথে আরেকবার দেখা করার জন্য অস্থির হয়ে ওঠে। একদিন বিক্রম খেয়াল করে তার পোস্টারের ওপর কিছু মানুষ আদার পোস্টার লাগাচ্ছে, কিন্তু এতে বিক্রমের একটুও রাগ হয় না, বরং আদার পোস্টার দেখে তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। বিক্রম সামন্তকে বলে, তুমি না বলেছিলে কেউ আমার ঘুম কেড়ে নিতে পারবে না, কিন্তু এই মেয়েটা আমার ঘুম কেড়ে নিয়েছে। খোঁজ নিয়ে দেখো এই সপ্তাহে আদার শিডিউল ফাঁকা আছে কিনা, ফাঁকা থাকলে একটা মিটিং ফিক্স করো। সামন্ত তখন আদার শিডিউল না পেয়ে এক সপ্তাহের জন্য সমস্ত শিডিউল ক্যান্সেল করানোর ব্যবস্থা করে। এরপর বিক্রমের পক্ষ থেকে আদার কাছে একটা মিটিংয়ের ইনভাইটেশন পাঠিয়ে দেয়। এদিকে আদার অ্যাসিস্ট্যান্ট আদাকে জানায় যে অদ্ভুতভাবে তার এক সপ্তাহের সমস্ত শিডিউল ক্যান্সেল হয়ে গেছে, আর বিক্রমাদিত্যের পক্ষ থেকে একটা নতুন ইনভাইটেশন এসেছে। কথাটা শুনে আদাও একটু অবাক হয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, বিক্রম ইন্ডিয়ান আর্মিদের জন্য একটা ইউনিক ক্যাম্পেইন শুরু করেছে, যেখানে প্রতি মাসে একজন সেলিব্রিটিকে আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তাদের বিনোদন এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর সেই ক্যাম্পেইনের শুরুটা সে আদাকে দিয়ে করতে চায়। সবকিছু শোনার পর আদা জিজ্ঞেস করে, বিক্রমাদিত্যর ব্যাপারে তুমি কতটুকু জানো? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি শুধু এতটুকুই জানি যে সে না শুনতে পছন্দ করে না, তাকে কেউ কখনো না বলে না। এই কথা শুনে আদা বলে, তাহলে আমার পক্ষ থেকে এখনই বিক্রমকে এই ক্যাম্পেইনের জন্য না বলে দাও। আদার অ্যাসিস্ট্যান্ট না করে দিলে সামন্ত বিক্রমকে ব্যাপারটা জানায়। বিক্রম বলে, আদার সাথে তো আমি দেখা করবই, এবার আর প্রফেশনাল মিটিং নয়, আদার সাথে আমার পার্সোনাল মিটিংয়ের ব্যবস্থা করো। সামন্ত তাই করেন। এরপর আদা বিক্রমের সঙ্গে দেখা করতে আসে। সে বিক্রমকে বলে, আমি আপনাকে না করেছি এর পিছনে আমার কিছু পার্সোনাল রিজন আছে। আমি জানি না আপনার ইন্টেনশন কি, তবে এই ক্যাম্পেইনে ইন্ডিয়ান আর্মিদের সাথে ছবি তুলে সেটা পাবলিসিটি করা হবে। এসব পিআর আর পাবলিসিটি আমার কাছে ফেক মনে হয়, তাই আমি এসব করতে চাই না। বিক্রম তখন সত্যিটা স্বীকার করে যে, আমি এসব পাবলিসিটি স্টান্ট আর পিআরের জন্যই করতে চেয়েছি, যাতে ইলেকশনের আগে আমার ভালো ইমেজ তৈরি হয়। কিন্তু এতে আপনার আপত্তি থাকলে আমি আপনার মতো করেই সব কিছু অ্যারেঞ্জ করব। আপনি যদি ক্যাম্পেইন করতে রাজি থাকেন তাহলে সেখানে কোনো ক্যামেরা থাকবে না, আর না কোনো পিআর হবে। সেটা শুনে আদা রাজি হয়ে যায়। এরপর ওরা ক্যাম্পেইনের উদ্দেশ্যে রওনা হয়। শুরুতেই তারা কাশ্মীরের জাম্মুতে যায়। পুরো পথটা বিক্রম শুধু আদার দিকে তাকিয়েই কাটিয়ে দেয়। আদাকে নিয়ে কল্পনার জগতে বিচরণ করতে থাকে সে। বিক্রম আদাকে মনে প্রাণে ভালোবেসে ফেলে। যাই হোক, আর্মি ক্যাম্পে পৌঁছানোর পর তারা ফ্রেশ হয়ে সোলজারদের সঙ্গে কথা বলে। বিক্রম এবং আদা সোলজারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকে। একজন সোলজার দুজনকে রিকোয়েস্ট করে একে অপরের অ্যাক্টিং করে দেখাতে, অর্থাৎ আদা বিক্রমের মতো কপি করে ভাষণ দেবে আর বিক্রম আদার মতো কপি করে অ্যাক্টিং করবে। এখানে আদা খুব চমৎকারভাবে বিক্রমকে কপি করে একটা স্পিচ দেয়। এবার বিক্রমের পালা। বিক্রম প্রথমে না বললেও সবার রিকোয়েস্টে আদার সঙ্গে একটা রোমান্টিক সিনে অ্যাক্টিং করতে রাজি হয়। বিক্রম হাঁটু গড়ে বসে আদাকে প্রপোজ করে। সেখানে বিক্রম তার মনের সমস্ত অনুভূতি আদার সামনে প্রকাশ করেন। এসব বলতে বলতে বিক্রম প্রচুর ইমোশনাল হয়ে যায়, এমনকি তার চোখে জলও চলে আসে। তখন আদা সহ সেখানে থাকা সবাই বিক্রমের চমৎকার অ্যাক্টিং এর অনেক প্রশংসা করে, কিন্তু কেউ বুঝতেও পারে না যে বিক্রম আসলে অ্যাক্টিং করছিল না। সে যা বলেছে তা সবকিছু সে নিজের মন থেকে বলেছে। পরের দিন দুজন আর্মি অফিসার আদা এবং বিক্রমকে পুরো ক্যাম্প ঘুরিয়ে দেখায়। সেই সময় হঠাৎ একটা সাপ চলে আসে। এটা দেখে একজন অফিসার আদাকে এক প্রকার কোলে নিয়েই সরিয়ে সাপ থেকে বাঁচায়, কিন্তু সেই অফিসারের এভাবে আদাকে স্পর্শ করায় বিক্রম প্রচণ্ড রেগে যায়। সে সবার সামনেই সেই অফিসারকে টেনে সরিয়ে দেয় এবং চিৎকার করে বলে, আমার আদাকে স্পর্শ করার সাহস হলো কি করে তোমার? অফিসার তখন সাপ দেখিয়ে বলে, আমি তো শুধু সাপ থেকে ওনাকে বাঁচিয়েছি। বিক্রম তখন নিজের ভুল বুঝতে পেরে সরি বলে, কিন্তু এই ঘটনার পর আদা বুঝে যায় যে বিক্রম তাকে নিয়ে একটু বেশিই পজিটিভ। ব্যাপারটা আদার কাছে ভালো লাগে না, তাই সে ওই মুহূর্তেই রুমে গিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে রিটার্ন টিকিট বুক করতে বলে। সেই সময় বিক্রম সেখানে চলে আসে। বিক্রম আদাকে বলে, বিশ্বাস করো, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি আমার অনুভূতিগুলো জানো, কিন্তু এভাবে জানতে পারবে সেটা আমিও ভাবিনি। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি।
আদা কিছু বলতেই চাচ্ছিল, কিন্তু বিক্রম তাকে বলার সুযোগ না দিয়ে বলে, তুমি চিন্তা করো না, বিয়ের পরেও তুমি আগের মতোই কাজ করতে পারবে। তোমার ক্যারিয়ারের ব্যাপারে আমি কোনো বাধা দেব না। আদা এবার রেগে গিয়ে বলে, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, তোমাকে নিয়ে এই ধরনের কোনো ফিলিংসই আমার মধ্যে নেই। আমি তোমাকে ভালোবাসি না। বিক্রম আদার কথায় পাত্তা না দিয়ে বলে, এখান থেকে ফিরেই আমরা আমাদের বিয়ের ডেট ফিক্স করব। আদা তখন আরও ক্ষেপে গিয়ে বলে, তুমি শুনতে পারোনি আমি কি বলেছি? বিক্রম বলে, আমি কারো কথা শুনি না, আমি যেটা সিদ্ধান্ত নেই সেটাই ফাইনাল। তখন আদা বলে, তুমি আসলেই পাগল হয়ে গেছো। বিক্রম বলে, হ্যাঁ, আমি তোমার জন্য পাগল। বিয়ে তো আমাদের হবেই, লাল শাড়িতে সাজবে তুমি বিয়েতে। তার পাগলামি দেখে আদা আর কথা বাড়ায় না। এরপর সে আর বিক্রম মুম্বাইতে ফিরে যায়। মুম্বাইতে ফিরেই বিক্রম বিয়ের জন্য আয়োজন শুরু করে। সে অনেকগুলো গিফট নিয়ে আদার বাড়িতে পৌঁছে যায়। আদার বাবা মা এসব দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো কি আর কেন নিয়ে এসেছো? তখন বিক্রম বলে, কেন, আদা আপনাদের কিছু বলেনি? আমরা তো বিয়ে করতে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আদা রুম থেকে বেরিয়ে আসে। বিক্রম আদাকে অনেকগুলো বিয়ের কার্ড দেখিয়ে বলে, এখান থেকে তুমি একটা কার্ড সিলেক্ট করে দাও, আমি 1 মাসের মধ্যেই বিয়ের সমস্ত আয়োজন করে ফেলবো। এরপর বিক্রম একটা রিং বের করে আদাকে পরিয়ে ওই মুহূর্তে এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চায়। কিন্তু আদা প্রচণ্ড রেগে গিয়ে বিক্রমকে বেরিয়ে যেতে বলে। তখন বিক্রম আদার বাবাকে বলে, আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলুন না, আপনার কথা সে ফেলতে পারবে না। তখন আদার বাবা বলে, আমার মেয়ে যেখানে রাজি নয় সেখানে তাকে বুঝিয়ে বলার প্রশ্নই ওঠে না, আপনি চলে যান। তখন বিক্রম বলে, আমি এখানে বিয়ের প্রস্তাব দিতে আসিনি, আমি শুধু আপনাকে বলতে এসেছি যে মেয়ের কন্যাদানের প্রস্তুতি শুরু করে দিন। এই কথা বলে বিক্রম চলে যায়। যেহেতু আদা এবং বিক্রম দুজনেই পাবলিক ফিগার, তাই আদা যে বিক্রমকে রিজেক্ট করেছে এই ব্যাপারটা মিডিয়ায় জানাজানি হয়ে যায়। বিক্রমের অনুসারীরা রেগে গিয়ে ওই সমস্ত থিয়েটারে ভাঙচুর করে যেখানে আদার মুভি চলছিল। এই ঘটনার পর কোনো ডিরেক্টর আর আদার সঙ্গে কাজ করতে চায় না। এমনকি শুটিং চলাকালীনও একটা মুভি থেকে আদাকে বাদ দিয়ে দেওয়া হয়। যেহেতু এই সব কিছু হচ্ছিল বিক্রমের কারণে, তাই আদা বিক্রমের সঙ্গে কথা বলতে সরাসরি তার বাড়িতে চলে যায়। আদা বিক্রমের বাড়িতে পৌঁছানোর মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুধু তাই নয়, আদা প্রথমবার বিক্রমের বাড়িতে এসেছে, তাই গৃহপ্রবেশের জন্য বিক্রম আলতা এবং কলসও রেডি করে রেখেছিল। এসব দেখে আদা অবাক হলে বিক্রম বলে, আমি জানতাম তুমি একদিন না একদিন এই বাড়িতে আসবেই, তাই আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছি। আদা কিছু বলার আগেই বিক্রম তাকে পুরো বাড়ি দেখাতে শুরু করে। বিক্রম এক একটা রুম দেখিয়ে বলে, এই রুমে আমরা থাকবো, এই রুমে আমাদের বাচ্চারা থাকবে, তোমার জন্য আমি সবকিছু সাজিয়ে রেখেছি। বিক্রম প্রায় পাগলের মতো আচরণ করতে শুরু করে। আদা তখন রেগে গিয়ে বলে, এই সব করে তুমি আমার মন কখনো জয় করতে পারবে না। তোমার বাড়িতে যত যাই থাকুক না কেন, আমি কখনোই তোমার বাড়িতে আসবো না। আমার জবাব আগেও না ছিল, ভবিষ্যতেও নাই থাকবে। এই বলে আদা চলে যায়। পরদিন আদার মা আদার ছোট বোনকে স্কুল থেকে নিতে গেলে খেয়াল করে কিছু লোক স্কুলের বাইরে দাঁড়িয়ে ওদেরকে ফলো করছে। তারা ভাবে বিক্রম হয়তো ওদের পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছে, তাই বাড়ি ফিরে ওরা আদাকে সবকিছু জানায় আর ভয়ে কান্নাকাটি করতে শুরু করে। এসব শুনে আদা প্রচণ্ড রেগে যায়। সে জানে বিক্রম অনেক ক্ষমতাবান ব্যক্তি, তাই যেখানে সেখানে বিক্রমের বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ হবে না। তাই সে সরাসরি সিএম এর সঙ্গে দেখা করতে চলে যায়। সিএম তখন কমিশনারের সঙ্গে মিটিং করছিল। আদা এক প্রকার জোর করেই সিএম এর রুমে ঢুকে পড়ে। সিকিউরিটি আদাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সিএম বলে, তুমি জানো না উনিকে, ওনাকে কখনো বাধা দেবে না। এরপর আদা সিএমকে বিক্রমের বিরুদ্ধে কিছু বলতেই যাবে, কিন্তু সিএম উল্টো তাকে ভাবি বলে সম্বোধন করে আর বলে, আমি জানতাম আপনি আসবেন, বিক্রম ভাই আমাকে বলেছিল আপনার কথা, 1 মাসের মধ্যেই তো আপনাদের বিয়ে। এটা শুনে আদা প্রচণ্ড অবাক হয়। সে বুঝতে পারে বিক্রমকে সে যতটা পাওয়ারফুল মনে করেছিল, বিক্রম তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। আদা কি করবে বুঝে ওঠার আগেই সেখানে বিক্রম চলে আসে। বিক্রমকে দেখা মাত্রই সিএম নিজের চেয়ার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। এরপর কমিশনার এবং সিএম তাদের দুজনকে কথা বলতে দিয়ে অন্য রুমে চলে যায়। এখানে আদা বিক্রমের সঙ্গে রাগারাগি করে বলে, আমার মা আর বোনের পেছনে গুন্ডা পাঠানোর সাহস হয় কিভাবে তোমার? তুমি কেন ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করছো? তখন বিক্রম বলে, তুমি ভুল বুঝছো, আমি ওদেরকে ভয় দেখানোর জন্য গুন্ডা পাঠাইনি, বরং ওদের হেফাজত করার জন্য সিকিউরিটি পাঠিয়েছি। এই শহরে আমার অনেক শত্রু আছে, আমি চাই না আমার ক্ষতি করার জন্য কেউ তোমার পরিবারকে টার্গেট করুক। এসব শুনে আদা হাত জোর করে বলে, প্লিজ বন্ধ করো এসব। তখন বিক্রম উল্টো আদার সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বলে, তুমি একটাবার হ্যাঁ বলে দাও, আমি সারা জীবন তোমার কথা মতো চলবো। কিন্তু আদা বিক্রমকে পাত্তা না দিয়ে উঠে চলে যায়। এর কিছুদিন পর আদার বাবার সঙ্গে কলেজে একটা বাজে ঘটনা ঘটে যায়। আদার বাবা কলেজের একজন প্রফেসর। ওই দিন আদার বাবা একটা কাজে প্রিন্সিপালের রুমে গেলে খেয়াল করে কলেজের এক পিয়ন প্রিন্সিপাল রুম থেকে কোশ্চেন পেপার চুরি করছে।
ওই পিয়ন আবার ওয়ার্কার পার্টির মেম্বার, তাই সে তার মতো কয়েকজন মেম্বারকে একত্রিত করে কলেজের সামনে গিয়ে আন্দোলন শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে প্রিন্সিপাল উল্টো আদার বাবাকেই পিয়নের কাছে ক্ষমা চেয়ে এই সবকিছু সমাধান করে নিতে বলে। বাধ্য হয়ে আদার বাবা পিয়নের কাছে ক্ষমা চায়। এরপর সেই পিয়ন আর তার লোকেরা আদার বাবাকে প্রচুর মারধর করে এবং তার মুখেও কালি লাগিয়ে দেয়। বিক্রম যখন এই সবকিছু জানতে পারে, সে ওই পিয়নকে ঘাড় ধরে আদার বাবার কাছে নিয়ে যায় আর তার পা ধরে ক্ষমা চাইতে বলে। বিক্রমের কথা মতো সেই পিয়ন আদার বাবার পা ধরে ক্ষমা চায়, কিন্তু আদার বাবা তাকে ক্ষমা করে না। উল্টো ভাবে যে এই সব কিছু হয়তো বিক্রমের ইশারাতেই হয়েছে। বেচারার এত বছরের সম্মান আর ক্যারিয়ার ধুলোয় মিশে গেল। এমনকি আদাও এটাই মনে করে যে বিক্রম এই সব কিছু করিয়েছে, তাই সে বিক্রমকে অনেক অপমান করে। তবে বিক্রম শুধু একটাই কথা বলে যে, আমার ভালোবাসার কসম, আমি এসব করিনি। বিক্রম চলে যাওয়ার পর আদার বাবা আদাকে বলে, এর থেকে তো এটাই ভালো হতো যে তুমি ওকে বিয়ে করে নিতে, অন্তত আমাকে এই দিন দেখতে হতো না। বাবার কথাগুলোতে আদা অনেক কষ্ট পায়। বিক্রমের কারণে আদার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেছে। তাই আদা সিদ্ধান্ত নেয় এবার বিক্রমকে একটা উচিত শিক্ষা দেবে। পরের দিন বিক্রম একটা পলিটিক্যাল প্রোগ্রামে যায়। সে যখন স্টেজে উঠে স্পিচ দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আদা লাল শাড়ি পরে সেখানে হাজির হয়। সে সরাসরি চলে যায় স্টেজে। তাকে দেখে বিক্রম মাইক ছেড়ে দেয়। এরপর আদা উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলে যে, এই বিক্রম আদিত্য, যাকে আপনারা নিজেদের মাসিহা মনে করেন, যার জন্য স্লোগান দিতে দিতে গলা শুকিয়ে ফেলেন, সেই বিক্রমাদিত্য আমাকে প্রচণ্ড ভালোবাসে। এত বেশি ভালোবাসে যে আমাকে পাওয়ার জন্য থিয়েটার ভাঙচুর করে আমার সমস্ত মুভি বন্ধ করে দিয়েছে। আমার পরিবারের সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। নিজের ক্ষমতার প্রভাবে প্রতিটা ক্ষেত্রে আমাকে এমনভাবে দাবিয়ে দিয়েছে যেন আমি তাকে ভালোবাসতে বাধ্য হই। কিন্তু সে একটা ভুল করে ফেলেছে। একটা মেয়ের শক্তিকে সে সামান্য মনে করেছে। এখন আমি দেখিয়ে দেব একটা মেয়ে কি কি করতে পারে। এরপর আদা সবার সামনে ঘোষণা করে যে 1 সপ্তাহ পর দশরা উৎসব। দশরার দিনের মধ্যে যদি কেউ বিক্রমকে হত্যা করতে পারে, তাহলে আমি সেই ব্যক্তির সঙ্গে একটা রাত কাটাবো। এই কথা শুনে বিক্রমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আদা বিক্রমের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য নিজের সমস্ত সম্মান বিলিয়ে দেবে, এটা বিক্রম কখনো কল্পনাও করেনি। তার অনুসারীরাও আদার উপর ক্ষুব্ধ হয়ে তাকে মারতে তেড়ে আসে, কিন্তু পুলিশ তাদেরকে আটকে রাখে। নিজের ঘোষণা শেষ করে আদা চলে যায়। তবে যাওয়ার আগে সে বিক্রমের সামনে প্রতিজ্ঞা করে যে সে বিক্রমের শেষ দেখেই ছাড়বে। আদার স্টেটমেন্ট নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায়। কেউ তাকে সাপোর্ট করছিল, আবার কেউ তাকে আজে বাজে কথা শোনাচ্ছিল। এরই মাঝে সিএম আর কমিশনার এবার নিজেই চলে যায় আদার সঙ্গে কথা বলতে। কিন্তু আদার অ্যাটিটিউড দেখে তারা মুখটাও খোলার সাহস পাচ্ছিল না। আদা কমিশনারকে একটু টিটকারির স্বরে বলে, আজকে মেয়ের জন্য সেলফি নেবেন না? কিন্তু কমিশনার কোনো উত্তর দেয় না। এরই মাঝে সেখানে বিক্রম চলে এলে সিএমরা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বিক্রম আদাকে বলে, সারা দেশের সামনে এইভাবে নিজের মর্যাদার আত্মসম্মান বোধকে অপমান করলে? তখন আদা বলে ওঠে, একটা মেয়ের মর্যাদা কতটুকু সেটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? নিজের পাওয়ারের ওপর অনেক অহংকার তোর, তাই না? কিন্তু তোর হয়তো জানা নেই আদার অ্যাটিটিউডের কাছে তোর পাওয়ার কিছুই না। তোর ফ্যান ফলোয়াররা তো শুধুমাত্র এই স্টেটে, আর আমার ফ্যান সারা দেশে। মৃত্যু কোথা থেকে আসবে টেরও পাবি না। এই যে বডিগার্ডদেরকে নিয়ে ঘুরিস না তুই, কে জানে তাদের মধ্যে কতজন রাতে ওয়াইফের পাশে শুয়ে শুয়ে আমার কথা চিন্তা করে। তার কথাগুলো শুনে বিক্রম ভীষণ লজ্জায় পড়ে যায়। সে ভাবতেও পারেনি তাকে দূরে সরানোর জন্য আদা এতটা নিচে নামতে পারে। সে ইমোশনাল হয়ে জিজ্ঞেস করে, তুমি একটা অচেনা মানুষের সাথে রাত কাটাতে রাজি, কিন্তু আমার সাথে সারা জীবন কাটাতে পারবে না? আদা তখন বলে ওঠে, না, কারণ এটা আমার ইচ্ছে। ভালো হোক বা খারাপ হোক, আমার ইচ্ছেটাকে আমি প্রাধান্য দেব। তখনও বিক্রম নরম সুরে তাকে বুঝিয়ে বলে যে, দেখো, যদি তোমার ওই ফ্যান আমাকে মারতেও আসে, তাহলে সেও কিন্তু বেঁচে থাকবে না। আমাকে অ্যাটাক করার পর মুহূর্তেই আমার লোকেরা তাকে মেরে ফেলবে। এই বিষয়টা কি ভেবে দেখেছো? তখন আদা বলে, এক্স্যাক্টলি, এটাই তো আমার পয়েন্ট। তোমাকে মারার পর তোমার লোকেরা তাকেও মেরে ফেলবে, তখন আর আমার কারোর সঙ্গে রাত কাটাতে হবে না। তার কথা শুনে বিক্রমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। তখন আদা বলে, তুমি হয়তো এখন লজিক দিয়ে ভাবছ, কিন্তু আমার ফ্যান যারা আমার জন্য পাগল, তারা কিন্তু লজিক দিয়ে ভাববে না। তারা আমাকে পাওয়ার জন্য যে কোনো লিমিট ক্রস করতে পারে। এই বলেই আদা সেখান থেকে বেরিয়ে যায়, আর বিক্রম সোজা চলে যায় সিনেমা হলে। পুরো হলটা নিজেই বুক করে আদার মুভি দেখতে শুরু করে। সেই সাথে রাগে দুঃখে বোতলের পর বোতল মদ খেতে থাকে, কিন্তু তবুও তার জেদ যেন কমছিল না। রাগের মাথায় একটা বোতল ভেঙে ফেললে তার হাতটা কেটে যায়। সেটা দেখে সামন্ত দৌড়ে এসে তাকে সামলায়। সে বিক্রমকে ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছিল,
তখনই বিক্রমের এক বডিগার্ড বলে, আমি স্যারকে এরকম করুণ অবস্থায় কখনো দেখিনি, খুব খারাপ লাগছে। সেটা শুনে আরেকজন বডিগার্ড বলে ওঠে, সে তুমি যাই বলো না কেন, আদা মেয়েটা কিন্তু হেব্বি, দেখলেই মনের মধ্যে ফিলিংস জেগে ওঠে, ওর জন্য তো যে কেউ পাগল হতে পারে। এই কথা কানে যায় বিক্রমের। সে রেগে ওই বডিগার্ডকে উত্তম মধ্যম পেটাতে শুরু করে। সে তো পারলে ছেলেটাকে প্রাণেই মেরে ফেলতো, তবে অবস্থা বেগতিক হওয়ার আগেই সামন্ত গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে। বিক্রম তখন রাগের মাথায় তাকেও একটা ধাক্কা দেয়, কিন্তু পরবর্তীতে সে নিজেই আবার সামন্তকে সামলায়। তাকে আঘাত করার কারণে সামন্তর কাছে ক্ষমা চাইতে শুরু করে। তাকে এতটা ভেঙে পড়তে দেখে সামন্ত খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে বিক্রমকে জিজ্ঞেস করে, ওই একটা মেয়ের জন্য আপনি রক্ত আর চোখের জল দুটোই ঝরাচ্ছেন, কি এমন স্পেশাল আছে তার মধ্যে? তখন বিক্রম বলে, ওপরওয়ালা যখন মানুষকে সৃষ্টি করে তখন সবার মধ্যে কিছু না কিছু স্পেশালিটি দিয়ে দেয়, কিন্তু সে যে আদাকে সৃষ্টি করেছে এটা তার স্পেশালিটি। কথাগুলো শুনে সামন্ত আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। একটা মানুষ যে কাউকে এতটা পাগলের মতো ভালোবাসতে পারে সেটা হয়তো বিক্রমকে না দেখলে সেও বুঝতে পারতো না। এরপর বিক্রম ওই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সঙ্গে সামন্তও ছিল। সে বিক্রমকে সামলানোর অনেক চেষ্টা করছিল যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কিন্তু বিক্রম কোনো বাধা মানছিল না। কোনো মতে নিজেকে সামলে আদার একটা বিলবোর্ডের সামনে পৌঁছে যায় সে। বিলবোর্ডে আদার ছবিটা দেখে বিক্রম কাঁদতে কাঁদতে বলে, আমার ভাগ্যটা কত খারাপ দেখো, তুমি আমার এত কাছে কিন্তু তোমাকে ছুতে পারছি না। যে মানুষটাকে আমি নিজের করে পেতে চাচ্ছি তার ছবিটা ছাড়া আর কিছুই আমার কপালে জুটছে না। তুমি কোনোভাবেই আমাকে ভালোবাসতে রাজি না, আর এদিকে আমি শত চেষ্টা করেও তোমাকে ঘৃণা করতে পারছি না। কি করব আমি? এসব কথা বলতে বলতে সে সামন্তকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বিক্রমের এমন অবস্থা দেখে সামন্তর মনের ভেতরটাও একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। পরদিন বিক্রম গান্ধী জয়ন্তীর একটা অনুষ্ঠানে যায়। যদিও সামন্ত তাকে সেখানে যেতে নিষেধ করেছিল, কিন্তু বিক্রম তার কথা মানতে চায় না। সে বলে, আমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাই তাহলে পৃথিবী আমার সেই ভয়টাকে মনে রাখবে, আর যদি আজ সাহস দেখিয়ে মরেও যাই তাহলে পৃথিবী আজীবন আমাকে মনে রাখবে। সামন্ত তখন আর কথা বাড়ায় না। এরপর বিক্রম স্টেজে গিয়ে গান্ধী জয়ন্তী উপলক্ষে সুন্দর একটা স্পিচ দেয়। কথা শেষ করে সে যখন গান্ধীর মূর্তি থেকে চাদর সরাতে যাবে তখনই সামনে থেকে একটা লোক তার উপর গুলি চালিয়ে দেয়। সৌভাগ্যবশত গুলিটা তার হাতে লাগে, আর সাথে সাথেই বিক্রমের লোকেরা সেই হামলাকারীকে ধরে ইচ্ছে মতো মারতে শুরু করেন। ততক্ষণে সামন্ত বিক্রমকে নিয়ে হসপিটালে গিয়ে তার ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে বিক্রম দেখে আদা সেখানে তার জন্য অপেক্ষা করছে। বিক্রম তখন হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলে। তখন আদা বলে, তুমি বিয়ের কার্ডের জন্য 5টা অপশন নিয়ে গিয়েছিলে না? আমিও 5টা ছবির অপশন নিয়ে এসেছি। বলো, তোমার মৃত্যুর পর পেপারে ছাপানোর জন্য কোন ছবিটা সিলেক্ট করব? তার কথাটা শুনে বিক্রম ভীষণ কষ্ট পায়, কিন্তু সে চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। আদা তার জন্য একটা অর্গান ডোনেশনের ফর্ম নিয়ে গিয়েছিল, যাতে বিক্রমের মৃত্যুর পর তার অর্গানগুলো ডোনেট করা যায়। বেঁচে থাকাকালীন তো সে শুধু মানুষের জীবনে সমস্যাই তৈরি করেছে, অন্তত মৃত্যুর পর তার অর্গানগুলো কারো উপকারে আসবে। তাদের এসব কথার মাঝেই সামন্ত এসে বলে, ওরা এসে গেছে ভাই। বিক্রম তখন তাদেরকে ভেতরে আসতে বলে। দেখা যায় একটা বৃদ্ধ কাপল তার সঙ্গে দেখা করতে এসেছে। বিক্রম তাদেরকে বলে, আমি আপনাদের ছেলেকে কথা দিয়েছিলাম, তাই আজ থেকে আপনাদের সমস্ত দায়িত্ব আমার। সেটা শুনে বৃদ্ধ কাপল খুশি হয়ে বিক্রমকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তবে এসব দেখে আদা একটু কনফিউজড হয়ে যায়। তখন সামন্ত বলে, মাফ করবেন, কিন্তু আজ একটা কথা না বলে পারছি না। যে লোকগুলোকে আপনি দেখতে পেলেন তারা কারা জানেন? তারা সেই ছেলের বাবা মা যে কিনা বিক্রম ভাইয়ের উপর অ্যাটাক করেছিল। আপনি হয়তো জানেন না, বিক্রম ভাইয়ের ওপর এই অ্যাটাকটা সে নিজেই করিয়েছেন। সোজা কথায় বলতে গেলে এটা আদার ফ্যানদের জন্য একটা ডেমো ছিল। আর যেহেতু তাদের এই কাজের জন্য ওই ছেলেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই বিক্রম তার এবং তার পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এরপর বিক্রম আদাকে উদ্দেশ্য করে বলে, তুমি যেমন তোমার ঘৃণার কারণে সারা দেশের সামনে তামাশা করলে, তেমনি একটা সময় পুরো দেশ আমার ভালোবাসার জয়গান করবে। সারা দেশের মানুষ আমাদের বিয়েতে শরিক হতে চাইবে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ভালোবাসায় যখন আমি ছটফট করতে করতে মারা যাব, তখনও যেন তোমার মনটা এমনই পাথরের মতো শক্ত থাকে। তোমার চোখে যেন এক ফোঁটাও জল না আসে, কারণ তোমার চোখে জল আমার আত্মাও সহ্য করতে পারবে না। তার কথাগুলো শুনে আদা রেগে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন বিক্রমকে একটা ইন্টারভিউতে ডাকা হয়। গতবারের কন্ট্রোভার্সির কারণে সারা দেশের মানুষ খুব মনোযোগ দিয়ে তার ইন্টারভিউ দেখছিল। সেখানে হোস্ট প্রথমেই বিক্রমকে জিজ্ঞেস করে বিক্রম সত্যি আদার সঙ্গে কোনো অন্যায় করেছে কিনা। তখন বিক্রমও বলে দেয় যে যদি আদাকে ভালোবাসা আমার অন্যায় হয়ে থাকে তাহলে হ্যাঁ, আমি অন্যায় করেছি। সেটা শুনে হোস্ট বলে,
কাউকে ভালোবাসা আর জোর জবরদস্তি করার মধ্যে পার্থক্য আছে। এই কথা শুনে বিক্রম রেগে বলে ওঠে, জোর জবরদস্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি কি কখনো তার হাত ধরেছি, তাকে বাজে ইঙ্গিত দিয়েছি, নাকি বাজেভাবে তাকে স্পর্শ করার চেষ্টা করেছি? হ্যাঁ, এটা সত্যি যে আমি শুধুমাত্র এটা অস্বীকার করেছি যে সে আমাকে ভালোবাসতে চায় না। তার এই ইন্টারভিউ আদা এবং তার পরিবারও দেখছিল। বিক্রমের কথাগুলো শুনে আদা নিজেও নীরব হয়ে যায়, কারণ বিক্রম যে কথাগুলো বলছিল সেগুলো তো মিথ্যে ছিল না। এদিকে বিক্রমের কথাগুলো শোনার পর হোস্ট বলে, আপনি তো আপনার জেদকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। সেটা শুনে বিক্রম বলে ওঠে, আপনি আমার ভালোবাসাকে আন্ডার এস্টিমেট করছেন। আমি সবার সামনে ঘোষণা দিচ্ছি, আজ থেকে দশরার দিন পর্যন্ত আমি নিজের খরচে 100 জুটির বিয়ে দেব। তবে একটা মণ্ডপ ফাঁকা রাখবো আমার আর আদার জন্য। এমনও তো হতে পারে যে যে জুটিদেরকে আমি বিয়ে দিচ্ছি তাদের দোয়ার কারণে আমার মনের আশা পূর্ণ হবে। আমার প্রতি আদার ঘৃণাগুলো ভালোবাসায় পরিণত হবে। সারা দেশের সবাই বিক্রমের কথাগুলো শুনে ইমোশনাল হয়ে যায়। সবাই এবার বিক্রমকে সাপোর্ট করতে শুরু করে, কিন্তু তার বাবা এই বিষয়টা মেনে নিতে পারছিল না। সে ওই সময় শহরের বাইরে ছিল। বিক্রমের ইন্টারভিউ দেখার সাথে সাথেই সে মুম্বাই ফিরে আসে। তাকে হঠাৎ এভাবে ফিরে আসতে দেখে বিক্রম বেশ অবাক হয়, কিন্তু তার বাবা সেসবের তোয়াক্কা না করে বিক্রমের গালে কষে একটা চড় বসিয়ে দিয়ে বলে, ওই 2 টাকার মেয়ের জন্য তুমি আমার এতদিনের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছ। আমি একটু একটু করে যে সম্মান, যে স্ট্যাটাস তৈরি করেছি সব নষ্ট করে দিচ্ছ তুমি। তখন বিক্রম তার বাবাকে আশ্বস্ত করে যে সে সব কিছু সামলে নেবে। সে তার বাবাকে নিশ্চিন্তে থাকতে বলে, আর সেই সাথে তাকে সতর্ক করে দেয় যে সে যেন ভুলেও আদার নামে কোনো আজে বাজে কথা না বলে, কারণ সে ওই বাড়ির বউ হতে চলেছে, আর বাড়ির বউরা বাড়ির সম্মান হয়ে থাকে। ছেলের এমন জেদ দেখে বিক্রমের বাবা ভীষণ রেগে যায়। তখন বিক্রম বলে, এই জেদ তো তোমার কাছ থেকেই পাওয়া। তুমিই তো আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছ, যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি হাসিল করবে, আর যদি তা না পারো তাহলে সেটা জ্বালিয়ে দেবে। কিন্তু তোমার ছেলে এখন যেটা পছন্দ করেছে সেটা যদি সে হাসিল করতে না পারে তাহলে সে নিজেকেই জ্বালিয়ে দেবে। এই কথা বলে বিক্রম সেখান থেকে চলে যায়। তার পাগলামো দেখে তার বাবাও খুব টেনশনে পড়ে যায়। পরদিন বিক্রম গণবিবাহের আয়োজন করে এবং নিজেই সেখানকার সব কিছু দেখাশোনা করতে থাকে। এরই মাঝে একটা সাদা শাড়ি পরে আদা সেখানে চলে আসে। তাকে দেখে বিক্রম আর সামন্ত দুজনেই অবাক হয়। আদা বিক্রমের সামনে দাঁড়িয়ে বলে, আমি এতদিন ভাবতাম অভিনেতাদের থেকে ভালো অভিনয় হয়তো কেউ করতে পারে না, কিন্তু এখন দেখছি পলিটিশিয়ানরা আমাদের থেকেও ভালো অভিনয় জানে। তাই তোমার সেই অভিনয়ের জবাব দিতে এসেছি। তোমার ওয়াইফ হওয়ার থেকে আমি তোমার বিধবা হওয়া বেশি পছন্দ করব, কারণ আমার কাছে তো তুমি অনেক আগেই মারা গেছো। তাই আজ আমি খালি পায়ে মন্দিরে গিয়ে দেবীর কাছে প্রার্থনা করব যাতে আমার জীবনের এই রাবণটাকে সে তাড়াতাড়ি ধ্বংস করে দেয়। তার কথাগুলো যেন বিক্রমের বুকে তীরের মতো বিঁধছিল। তবুও সে খুব শান্ত গলায় আদাকে বলে, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে খালি পায়ে মন্দিরে যাব। হেঁটে অন্তত জীবনের কিছুটা পথ তো আমরা একসাথে পাড়ি দিতে পারবো। তার কথাগুলো শুনে আদা খুব বিরক্ত হয় ঠিকই, তবে কোনো রিয়াক্ট করে না। এরপর তারা দুজন মিলেই খালি পায়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়, আর তাদের সাথে চলতে থাকে পুলিশ, বডিগার্ড এবং বাকিদের এক বিশাল র্যালি। মন্দিরে পৌঁছানোর সাথে সাথেই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বিক্রমের উপর কাচের বোতল ছুঁড়ে মারে। বিক্রম কিছু বুঝে ওঠার আগেই সেই লোকটা আবারও তার উপর ছুরি দিয়ে আঘাত করে। বিক্রম এতে ব্যালেন্স হারিয়ে আদার গায়ের উপর পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। আদা এই সবকিছু দেখে ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে সেই হামলাকারী যখন আবারও বিক্রমের উপর অ্যাটাক করতে যাবে তখন সামন্ত গিয়ে তাকে আটকায়। সে ওই লোকটাকে প্রচণ্ড মারধর করে। এসব দেখে আশেপাশের লোকেরা ভয়ে সেখান থেকে ছোটাছুটি করতে শুরু করে। সেই হট্টগোলের কারণে আদার যাতে কোনো ক্ষতি না হয় তাই বিক্রম তার হাত ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আদার রাগের মাথায় তার হাতটা ছাড়িয়ে নিয়ে মন্দিরের ভেতরে চলে যায়। বিক্রম তার পেছনে যেতে গেলে ভাঙা কাচের টুকরোতে তার পা কেটে যায়। তবুও সে নিজের ব্যথার পরোয়া না করে আদাকে ফলো করতে শুরু করে। এরপর সে দেবীর সামনে গিয়ে হাত জোর করে প্রার্থনা করে যে দেবী যেন আদার মনটাকে একটু নরম করে, কিন্তু আদা উল্টো প্রার্থনা করে যে দেবী যেন বিক্রমকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেয়। এরপর সে রেগে বিক্রমকে জিজ্ঞেস করে, তোমার সাহস হলো কি করে আমার হাত ধরার? তখন বিক্রম বলে, এখন পর্যন্ত আমি যত সাহস দেখিয়েছি তার সবটাই শুধুমাত্র তোমার হাতটাকে শক্ত করে ধরার জন্য। আমি তোমাকে ছাড়তে চাই না। কিন্তু আদা তার কোনো কথায় পাত্তা না দিয়ে উল্টো তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে আদা দেখতে পায় সেখানে মিনিস্টার গোবিন্দ এবং বিজনেসম্যান রাহেজা আদার জন্য অপেক্ষা করছেন। এই বিজনেসম্যানের সাথেই মূলত বিক্রমের ঝামেলা চলছিল, যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। তো তারা এবার বিক্রমের প্রতি আদার এই ঘৃণাটাকে নিজেদের ফেভারে কাজে লাগানোর চেষ্টা করছিল। তবে সৌভাগ্যবশত আদা তাদের সেই ফাঁদে পা দেয় না।
তারা আদাকে কনভিন্স করার চেষ্টা করছিল যে আদা যদি তাদেরকে সাপোর্ট করে তাহলে তারা আদার ইচ্ছেটাও পূরণ করে দেবে, অর্থাৎ বিক্রমকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তখন আদা কোনো কথা না বলেই সরাসরি বিক্রমকে ফোন করে। তার ফোন পেয়ে বিক্রম একটু অবাক হয়, সেই সাথে বেশ খুশিও। তখন আদা তাকে জানায় যে তোমার কিছু শুভাকাঙ্ক্ষী আমার সঙ্গে দেখা করতে এসেছে, তারা চায় আমি তাদেরকে সাপোর্ট করি, আর তার পরিবর্তে তারা আমার হয়ে তোমাকে শেষ করে দেবে। কথাটা শুনেই বিক্রম বুঝে যায় কে বা কারা এই কাজ করতে পারে। তবে সে আদার কাছে জানতে চায় যে আদা তাকে ফোন করে এসব কেন জানাচ্ছে। তখন আদা বলে, আমি তোমাকে ফোন করেছি কারণ আমি দুজনকে স্পষ্ট করে দিতে চাচ্ছিলাম যে আমি তোমাকে এতটাই ঘৃণা করি যে সেই ঘৃণাটা আমি কারোর সঙ্গে শেয়ারও করব না। তার কথা শুনেই রাহেজা বুঝে যায় এখানে তার ডাল গলবে না, তাই তারা সুরসুর করে সেখান থেকে বেরিয়ে যায়। অফিসে গিয়ে তারা এইসব বিষয় নিয়েই জল্পনা কল্পনা করছিল। তখনই সেখানে বিক্রম চলে আসে। তাকে দেখে বেচারা গোবিন্দর তো একেবারে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিক্রম তাদেরকে হুমকি দেয় যে তারা যদি এরপর আদার আশেপাশে যাওয়ারও চেষ্টা করে তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। এই কথা বলে সে চলে যাচ্ছিল। তখন রাহেজা রাগের মাথায় বলে ওঠে, এটা কি তোমার বাবার রাজত্ব নাকি? তখন বিক্রম তাকে বলে, না, এটা আমার রাজত্ব। এই বলে সে চলে যায়। পরদিন আদা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিল। বিক্রমও সেখানে রক্ত দেওয়ার জন্য পৌঁছে যায়। এখন রক্ত দেওয়া তো পুণ্যের কাজ, তাই আদা তাকে বাধা দিতে পারে না। রক্ত দেওয়ার পর বিক্রম বলে, আমার ব্লাড গ্রুপটা অনেক রেয়ার, এটা যত্ন করে রেখে দিও। যদি কখনো তোমার ফ্যানরা সত্যি আমাকে মারতে চায় তাহলে হয়তো শেষবারের মতো বাঁচানোর চেষ্টা করতে এই রক্তগুলো কাজে লাগবে। আদা তখন রেগে গিয়ে রক্তের জারটা ভেঙে ফেলে। সেটা দেখে সবাই অবাক হয়ে গেলেও বিক্রম কোনো রিয়াক্ট করে না, বরং সে আরও রক্ত দিতে চায়। তখন নার্স বলে, পরপর এতখানি রক্ত দিলে তো আপনার ক্ষতি হবে। কিন্তু বিক্রম বলে, তাতে কিছু এসে যায় না, কারণ আমি আমার শরীরের শেষ রক্তবিন্দুটাও আদার নামে সমর্পণ করেছি। আদা তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতে বিক্রম সামন্তকে নিয়ে একটা রামলীলার প্রোগ্রামে যায়। যাওয়ার পথে সামন্ত বলে, এই অনুষ্ঠানে যাওয়ার কি দরকার ছিল? কালকেই তো দশরা, এমনিতেও বেরোতে হতো। এত ঝুঁকির মধ্যে পরপর 2 দিন বেরোনোর কি কোনো প্রয়োজন ছিল? তখন বিক্রম বলে, ভালোবাসা হয়তো এরকমই হয়, মানুষ জেনে শুনেও হাসি মুখে ধ্বংসের দিকে পা বাড়ায়। তার কথাগুলো শুনে সামন্তর খুব খারাপ লাগছিল। বিক্রম তার ভাইয়ের মতো, তাই তার কষ্ট সামন্তর সহ্য হচ্ছিল না। আদাও সেই অনুষ্ঠানে ইনভাইটেড ছিল। মূলত এই কারণেই বিক্রমের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার এত আগ্রহ। পুরো অনুষ্ঠানে আদার চোখ ছিল স্টেজের দিকে, আর বিক্রম তাকিয়েছিল তার দিকে। এরই মাঝে হঠাৎ স্টেজে অ্যাক্টিং করতে করতে একজন অ্যাক্টর বিক্রমের দিকে তীর ছুঁড়ে মারে। সেও আসলে আদার পাগল ভক্ত ছিল। সৌভাগ্যবশত তীরটা বিক্রমের গায়ে না লেগে চেয়ারে গেঁথে যায়। এসব দেখে সামন্ত বিক্রমকে সেখান থেকে টেনে নিয়ে বেরিয়ে যায়, আর তার লোকেরা স্টেজ থেকে ওই হামলাকারীকেও পাকড়াও করে। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ কিছু লোক আদাকে কিডন্যাপ করে। এদিকে বিক্রমের বাবা বিক্রমকে তাদের ফার্ম হাউসে ডেকে পাঠায়। বাড়িতে ওই সময় কেউই ছিল না। বিক্রমের বাবা তাকে বলে, কারো পেছন পেছন লেজ গুটিয়ে ঘুরে বেড়ানোটা কুকুরের কাজ। সিংহ কখনো কারো পেছনে ঘুরে বেড়ায় না, সোজা শিকার করে। বিক্রম তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। তখন তার বাবা বলে, মেয়েটা রুমের ভেতর আছে, যা করার করে তাকে ছেড়ে দাও, কিন্তু আজকের পর থেকে আমি ওই মেয়ের নাম তোমার মুখে শুনতে চাই না। সেটা শুনে বিক্রম হতবাক হয়ে যায়। তার বাবা সেখান থেকে চলে যাওয়ার পর বিক্রম আদার সামনে গেলে আদা মনে করে যে নিশ্চয়ই বিক্রমই তাকে কিডন্যাপ করিয়েছে। তাই সে বিক্রমকে অনেক আজে বাজে কথা বলে অপমান করতে থাকে। সেই সাথে তার গায়ের ওড়নাটাও খুলে ফেলে দেয়, কারণ সে ধরেই নিয়েছিল অন্য সব পুরুষের মতো বিক্রমেরও ওই একটাই চাহিদা, সেটা হলো শরীর। তার কথাগুলো শুনে বিক্রম খুব কষ্ট পায়, সেই সাথে বেশ লজ্জায় পড়ে যায়। সে মাটি থেকে আদার ওড়নাটা তুলে তাকে পরিয়ে দিয়ে বলে, এই কাজটা আমি করিনি, আমার বাবা তোমাকে ধরে এনেছে। সে ভেবেছিল এতে সবকিছু সমাধান হয়ে যাবে, কিন্তু আমি জানি আমি যাই করি না কেন তুমি কখনোই আমাকে ভালোবাসবে না, তাই আমি তোমাকে নিজেই তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এই বলে সে আদাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পুরো রাস্তায় আদা একটাবারও বিক্রমের দিকে ফিরে তাকায় না। তার এমন রুক্ষ আচরণ বিক্রমের হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল, তবুও সে সব কিছু হজম করে নেয়। পরদিন ছিল দশরা, অর্থাৎ আদার শর্তের শেষ দিন। বিক্রম একা বসে এইসব বিষয় নিয়েই ভাবছিল। তখনই সামন্ত এসে তাকে জিজ্ঞেস করে যে সে আনমনে এত কি ভাবছে। তখন বিক্রম বলে, আজই শেষ দিন, আজ যদি আমি আদাকে কনভিন্স করতে না পারি তাহলে হয়তো আর কখনোই পারবো না। সেটা শুনে সামন্ত বলে, আপনি তো সবভাবেই চেষ্টা করেছেন, এর থেকে বেশি আর কি বা করার ছিল। বিক্রমের তখন তার বাবার কথা মনে পড়ে যায়। একদিন তার বাবা তাকে বলেছিল,
তোমার ভাগ্যে মা আর প্রেমিকা কারো ভালোবাসায় নেই। বিক্রমের এটা ভেবে আক্ষেপ হচ্ছিল যে তার বাবা হয়তো সত্যিই বলেছিল। না সে তার মায়ের ভালোবাসা পেল, আর না সে পেল তার ভালোবাসার মানুষকে। তখন সামন্ত বলে ওঠে, আমি আপনার বাবাকে অনেক সম্মান করি, কিন্তু আজ একটা কথা না বলে পারছি না। আপনার বাবা সব সময় আপনাকে দোষারোপ করেছে যে আপনি আপনার মাকে মেরে ফেলেছেন, কিন্তু না, আপনার মায়ের মৃত্যুতে আপনার কোনো দোষ ছিল না। আপনার বাবা আপনাকে মিথ্যে বলেছে যাতে আজীবন সে আপনার উপর ছড়ি ঘোরাতে পারে। আসল সত্যি হলো, আপনার জন্মের সময় যখন ডাক্তার দুজনের মধ্যে একজনকে বাঁচানোর কথা বলে, তখন আপনার মা আপনাকে বেছে নিয়েছিল। তার মানে সে আপনাকে অনেক ভালোবাসতো। এই কথা শুনে বিক্রম অনেক ইমোশনাল হয়ে পড়ে। হঠাৎ করে সে বলে ওঠে, আমি বুঝে গিয়েছি আমাকে এখন কি করতে হবে। এই বলে সে সোজা চলে যায় আদাদের বাড়িতে। সেখানে গিয়ে সবার সামনে আদাকে বলে, আমি আজ পর্যন্ত যেটা কাউকে কখনো বলিনি সেটাই তোমাকে বলবো। আই এম সরি আদা, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার আর তোমার পরিবারের ওপর অনেক অত্যাচার করেছি। আসলে আমার বাবাই শিখিয়েছিল যে পাওয়ার আর জেদ থাকলে সবকিছু হাসিল করা যায়, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তাই আমি তোমার ওপর আর কখনো কোনো জোর খাটাবো না। আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে এটা মানতে কষ্ট হচ্ছিল যে তুমি আমাকে ভালোবাসো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে আমি পাওয়ার এবং তুমি দুজনের পেছনেই ছোটা বন্ধ করে দেব, কারণ আমি বুঝতে পেরেছি শুধু মনের মিল থাকলেই হয় না, ভাগ্যেরও মিল থাকতে হয়। আর এখানে তো মন আর ভাগ্য দুটোতেই অমিল। আমি জানি এই জীবনে তুমি আমাকে ভালোবাসবে না, কিন্তু মৃত্যুর আগে আমি একবার অনুভব করতে চাই যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। আমি আজকে সন্ধ্যায় দশরার অনুষ্ঠানে যাব। হয়তো এটাই আমার জীবনের শেষ দশরা, তাই আমি চাই তুমিও সেখানে আসো। এই কথা বলে বিক্রম সেখান থেকে চলে যায়, আর আদা অশ্রুসিক্ত চোখে তার পথের দিকে তাকিয়ে থাকে। আজ যেন সে বিক্রমকে নতুন করে চিনল। এরই মাঝে বিক্রমের বাবা সামন্তকে ফোন করে বলে, ওই মেয়েটা যদি সত্যি আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আসে তাহলে তাকে মেরে ফেলবে, আর বিষয়টাকে এমনভাবে প্রেজেন্ট করবে যেন মনে হয় খুনি বিক্রমকে মারতে এসেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টালি আদা মারা গেছে। সামন্ত এই কাজটা করতে চাচ্ছিল না, কিন্তু বসের কথা মানা ছাড়া তার তো কোনো উপায়ও ছিল না। তাই সন্ধ্যায় দশরার অনুষ্ঠানে যখন আদা বিক্রমের সঙ্গে দেখা করতে আসে, তখনই আড়াল থেকে সামন্ত তার উপর গুলি চালায়। সৌভাগ্যবশত প্রথম গুলিটা মিস হয়ে যায়, তবে বিক্রম বুঝে গিয়েছিল যে কেউ একজন আদাকে টার্গেট করছে, আর তখন আদার জন্য বরাদ্দ গুলিটা গিয়ে লাগে তার বুকে। মুহূর্তের মধ্যেই বিক্রম মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার এই অবস্থা দেখে তার বাবা, সামন্ত এবং বাকিরা সবাই কান্নায় ভেঙে পড়ে। আদাও আজ তার চোখের জল ধরে রাখতে পারে না, সেও হাউমাউ করে কাঁদতে শুরু করে। এতদিন পর সে সত্যিকার অর্থে বিক্রমকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু আফসোস, সে অনেক দেরি করে ফেলেছে। জীবনের শেষ মুহূর্তে বিক্রম আদাকে জিজ্ঞেস করে যে সে বিক্রমকে ক্ষমা করে দিয়েছে কিনা। আদা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কথাটা শোনা মাত্রই বিক্রম শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর এখানেই এই মর্মান্তিক গল্পটা শেষ হয়ে যায়। এটা সত্যি যে ভালোবাসা যদি জেদে পরিণত হয় তাহলে তার পরিণতি অনেক ভয়ঙ্কর, তবে সেই জেদের মধ্যে ভালোবাসার মাত্রা কতটুকু সেটাও আমাদের বিবেচনা করে দেখা উচিত। তা না হলে আমাদের সম্পর্কের অবস্থা হয়তো বিক্রম আর আদার মতোই হবে। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।